নমস্কার। টিভি বা খবরের কাগজ বা ইন্টারনেট যারা দেখেন তারা তো জানেনই যে চারদিকে একদম দুর্নীতিতে আচ্ছন্ন এবং তার নানা রকম ন্যায় বিচার হচ্ছে। এই কোথায় কার কোমরে দড়ি পরানো হচ্ছে, পরক্ষণে কার হাতে হাতকড়া পড়ছে, এখানে একদল লোক পচার ডিম ছুঁড়ে ন্যায় বিচার দিয়ে দিচ্ছেন ইত্যাদি প্রভৃতি। কিন্তু তারপরেও আমি মোটামুটি একটা গ্যারান্টি দিতে পারি যে এই জিনিস, আমি যে কথাটা বলবো এই জিনিস এর আগে কখনো দেখেননি। একদম 100% গ্যারান্টি নয়, তবে মোটামুটি আর কি বলতে পারি স্যাটিসফ্যাকশন গ্যারান্টি। তো আমাদের পরম প্রিয় প্রধানমন্ত্রী কয়েকদিন আগেই বলেছিলেন যে সোনা কিনতে হলে সাবধান হন। তো এইটা 2-4 দিন আগে বলেছিলেন এবং তাঁর অন্তর্দৃষ্টির গভীরতা যে অতুলনীয় সে আমরা ইতিমধ্যেই জানি। সেজন্য একটা কথা চালু আছে, মোদি আছেন বললেই সম্ভব। তো সেটা নতুন করে প্রমাণ তো করার কিছু নেই, কিন্তু এই কথা দিয়ে সেটা আরেকবার আমরা দেখতে পেলাম। কীভাবে দেখলাম? কারণ এর আগে আপনারা অনেক কিছু শুনেছেন, সোনা সংক্রান্ত অনেক জালিয়াতির কথা শুনেছেন। ধরুন সোনার বাট পাচার হয়ে যাচ্ছে, তারপর ব্যাংক থেকে সোনা লুট হয়ে যাচ্ছে। একটা খুব বিখ্যাত টিভি সিরিজ হলো কদিন আগে, মানি হেইস্ট তার নাম। তো সেখানে দেখানো হলো যে স্পেনের রিজার্ভ ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক থেকে সোনা, পুরোটাই সোনার রিজার্ভ যাচ্ছিল সব চুরি হয়ে যাচ্ছে ইত্যাদি প্রভৃতি। তো বহু কিছু এরকম আমরা শুনেছি, কিন্তু একটা আস্ত সোনার খনি জাল হয়ে গেল, যেটা নেই হয়ে গেল একটা গোটা সোনার খনি, এরকম কখনো শুনেছেন? হ্যাঁ, এইরকমই অভিযোগ। রাজেশ এক্সপোর্টস বলে একটা কোম্পানি আছে, তো আপনি তার নাম শুনেছেন কিনা জানি না, আমি তো গতকালের আগে কখনো শুনিনি। তো আমি নাম না শুনলেও এরা নাকি স্বর্ণ দৈত্য, মানে সোনার কারবারে এরা একটা বিরাট দৈত্য ভারতীয় ক্ষেত্রে। তো এর মালিকের নাম রাজেশ মেহতা, শুনতে পাচ্ছি একটা গুজরাটি কানেকশন আছে। আমি যেহেতু কোম্পানিটার নামই গতকাল শুনলাম, ফলে নতুন মানে নিশ্চিত করে কিছু বলতে পারবো না। তো তার নামে এই মানে এই কোম্পানির নামেই নানা রকম অভিযোগ। তো আমি করিনি, সেবি মানে যারা শেয়ার বাজারের কারবার দেখাশুনো করে ভারতবর্ষে, তারা অভিযোগ করেছে যে এই যে দৈত্যের যে বিরাট চেহারা, এই থামের মতো পা, থামের মতো হাত, বিরাট বড় মুন্ডু, এর পুরোটাই নাকি জাল। মানে কোম্পানি যা আয়ের হিসেব দিয়েছে তার 97 থেকে 99%, মানে আর কত বাকি থাকে কে জানে, এর পুরোটাই জালি। তো সেটার অঙ্কটা কত? 15 লক্ষ কোটি টাকা। আরেকবার শুনুন, ঠিকই শুনছেন, মানে 15 লক্ষ এবং 1 কোটি টাকা নয়, মানে কোটির আগে 15 লক্ষ আছে, 15 লক্ষ কোটি টাকা। এবং এই যে জালিয়াতি, সোনার খনির কথাটা কেন বললাম, এই সংখ্যাটা আসলে কত সেটাতে পরে আসছি। এই জালিয়াতির মধ্যে আছে নাকি সোনার খনিও। তো এই কোম্পানি নাকি সোনার খনি কিনেছিল বা বিনিয়োগ করেছিল তার সোনার খনিতে দক্ষিণ আফ্রিকায়। তো যেসব খনিতে তারা বিনিয়োগ করেছিল, সেবি বলছে খনিগুলো আদৌ আছে কি না বোঝা মুশকিল এবং খুব সম্ভবত নেই। তো কথা হচ্ছে, আপনি অনেক কিছু চুরি শুনেছি, মানি হেইস্টের কথা বললাম, বাংলায় কথা আছে পুকুর চুরি, কিন্তু আস্ত একটা সোনার খনি চুরি এ কথা কখনো শুনিনি। কিন্তু আমাদের সৌভাগ্য, আমরা এটা শুনতে পারি বলে আন্দাজ করেছিলাম। এই কারণেই খুব সম্ভবত প্রধানমন্ত্রী বলেছিলেন সোনা কেনা বেচা না করতে, কারণ বিপদ আসন্ন। তো কী ভাগ্যিস বলেছিলেন। তো কোম্পানি কি বলেছে, যে রাজেশ এক্সপোর্টস, তাদের কথাটাও বলে নেওয়া ভালো। তো কোম্পানি বলেছে পুরোটাই ভুল বোঝাবুঝি, সেবি নাকি সম্পূর্ণ ভুল বুঝেছে। তো পুরোটাই ইংরেজিতে লিখেছে কমিউনিকেশন এরার। এটাও আমি এবার খবরের কাগজে পড়লাম, নিজের কানে শুনিনি, বলে অন্য কিছু কথাও বলে থাকতে পারে, কিন্তু এইটা হচ্ছে মূল বক্তব্য। তো এই নিয়ে আমার কোনো সন্দেহ নেই যে এটা একটা যোগাযোগের ভুল ভ্রান্তি, ঠিক জায়গায় যোগাযোগ করা হয়নি। মানে ঠিক জায়গায় ঠিক সময়ে যদি যোগাযোগ করা হতো তাহলে এই জিনিসের বাইরে বেরিয়ে আসতো কি। ফলে যোগাযোগের যে পদ্ধতি ছিল সেটা দীর্ঘদিন ভালোভাবে চলেছে কোম্পানির তরফ থেকে, কিন্তু এখন যে ভুল হয়েছে এ নিয়ে বিশেষ কোনো সন্দেহ নেই। তো কথাটা হচ্ছে, এটা তো একটা বেসরকারি কেলেঙ্কারি, এতে সরকারের কিছু সংস্থাও শোনা যাচ্ছে জড়িত। কিভাবে জড়িত? নাকি এলআইসি, এটাও কাগজে পড়া, আমি কাগজপত্র চেক করে দেখিনি, এলআইসি এই সংস্থার প্রচুর শেয়ার কিনেছে এবং বিপুল বিনিয়োগ করেছে, 10%-এর বেশি নাকি করেছে, এবং কানাড়া ব্যাংকও করেছে। তো কাণ্ডটা খালি ভাবুন, আপনি যদি ব্যাংক থেকে একটা লোন নিতে যান তাহলে কি বন্ধক দেবেন তার একটা হিসেব নিকেশ দিতে হয়, দলিল টলিল দিতে হয় যদি বাড়ি বন্ধক রাখেন। এবং সেখানেই ক্ষান্ত নয়, দুটো লোক এসে চেক করে যায় বাড়িটা আদৌ আছে কিনা দেখতে, মানে দলিল দিয়েছেন তারপরেও বাড়ি আছে কিনা দেখতে লোক এসে যায়। সেটা হচ্ছে আপনার হয়তো 10-20 লাখ টাকা লোন নিচ্ছেন আপনি, সেই নিয়ে। আর এখানে 15 লক্ষ কোটি টাকা,
একটা কোম্পানি হিসেব দিচ্ছে আর আপনি কি করছেন, লোক পাঠিয়েছিলেন সোনার খনি দেখতে? নিশ্চয়ই পাঠাননি। পাঠালে আর কি করে সোনার খনি নেই হয়ে যেতে পারতো। এবং সেবি যা বলেছে ডকুমেন্টেশন নথিপত্র একেবারে ঠিক নেই, সেটাই বা হতো কী করে? তো অঙ্কটা আরেকবার বলি, অঙ্কটা কি বিপুল ভাবুন তো, 15 লক্ষ কোটি টাকা। এটা আমাদের পক্ষে আন্দাজ করা কঠিন, মাথার উপর দিয়ে বেরিয়ে যায়। তো একটু আমি আন্দাজ করার জন্য সংখ্যাটা কত একটু ভালো করে বলি। ধরুন পশ্চিমবঙ্গে কিছুদিন আগে পর্যন্ত শুনছি, এখনও হচ্ছে আমি জানি না, 1500 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হতো মহিলাদের। তো পশ্চিমবঙ্গে 2 কোটি মহিলা নাকি পেতেন। তাহলে এতে মাসে কত খরচা হতো? 3000 কোটি টাকা। তো বছরে কত খরচা হতো? 36,000 কোটি টাকা। তো 3 বছরে কত কত ব্যয় হতো? মোটামুটিভাবে 1 লক্ষ কোটি টাকার খানিকটা বেশি। তাহলে 15 লক্ষ কোটি টাকা জালিয়াতি মানে হচ্ছে এটা 40 বছরে, মোটামুটিভাবে 40 বছরের লক্ষ্মীর ভাণ্ডারের যা খরচ তাই, মানে 40 বছরে পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডার দিতে যা খরচা হতো সমস্ত মহিলাদের, এটা তাই। তো জালিয়াতিতে যদি এত টাকার হয় তাহলে কি না, ওই 40 বছরের লক্ষ্মীর ভাণ্ডার গায়েব হয়ে যাওয়ার মতো জালিয়াতি। এবং সেফ, এটাই জালিয়াতির মাপটা বললাম, যেটা একটা জালিয়াতি। এর সঙ্গে আরও অনেক রকম জালিয়াতির খবর, অভিযোগ ইত্যাদি আসছে। তার মধ্যে সোনাদানা আছে, ঋণ মকুব আছে, বিনি পয়সায় জমি জঙ্গল বিভিন্ন কর্পোরেটের হাতে তুলে দেওয়ার খবর আসছে, টাকা মেরে বিদেশে পালানো আসছে, নিট সিবিএসই রানা জালিয়াতির খবর আসছে। এগুলো কিন্তু কিছুই ধরা হয়নি। তো সোনা নিয়ে আর একটা খবর কদিন আগে এসেছিল, সেটা যদিও রিজার্ভ ব্যাঙ্ক আপাতত অস্বীকার করেছে, যে $12 বিলিয়ন সোনা নাকি রিজার্ভ ব্যাঙ্ক বিদেশে বিক্রি করে দিয়েছিল। তো রিজার্ভ ব্যাঙ্ক সেটা অস্বীকার করেছে, ফলে সেটার মধ্যে এই মুহূর্তে ঢুকছি না, পরে যদি কোনো খবর আসে নিশ্চয়ই দেব। কিন্তু যেটা বললাম একদম সাম্প্রতিককালের হাতে গরম দুর্নীতি, তার মধ্যে নিটের কথা যেটা বললাম সেটা তো এসে গেছেই। তো সেটা হলো 2 নম্বর দুর্নীতির খবর। তো সেটাকে আমরা বলতে পারি পরীক্ষা কেলেঙ্কারি। তো নিটের কথাটা বললাম, নিট কেলেঙ্কারি তো মানে আসছে বছর আবার হবে, এই ঢঙের নিয়মিতভাবেই ঘটে চলেছে। তো 24 সালে হয়েছিল, এবছর আবার হয়েছিল। এবং তার কি প্রচুর নাকি তদন্ত হয়, তার কি ফলাফল হয় সে নিয়ে একটা আমরা অনুষ্ঠান করেছি, কি অষ্টডিম্ব প্রসব করা হয়। তো নতুন করে বলার কিছু নেই। এবং কথা হলো যে ওই নিয়ে বিশেষ কেউ আর আশ্চর্য হয় না, আমিও হয়নি। তো এই বছর যেটা নতুন সেটা হলো এর সঙ্গে সিবিএসই পরীক্ষায় কেলেঙ্কারি। তো ছাত্ররা একটা সময় পরীক্ষা দেওয়ার পর যখন ফলাফল বেরোলো, পর সোশ্যাল মিডিয়ায় আসতে শুরু করলো তারা যা নম্বর পেয়েছে আর যা লিখেছে সম্পূর্ণ আলাদা। যে খাতা তাদের খাতা বলা হচ্ছে সেটা তাদের খাতা নয়, ইত্যাদি প্রভৃতি। তো এ নিয়ে গাদা অভিযোগ। তো সে নিয়ে তো প্রথমে কেন্দ্রীয় সংস্থারা নড়ে চড়ে বসেনি, তারপর একটা বিবৃতি দিল, দেখছি বলল। এবং একই সঙ্গে দেখা গেল যে স্কুলের যে বড় নামি স্কুল, দিল্লি, বোম্বে বেসরকারি কেন্দ্রীয় বোর্ডের স্কুলের প্রিন্সিপালরা সবাই লাইন দিয়ে এরপর সোশ্যাল মিডিয়ায় পোস্ট অথবা ভিডিও করতে শুরু করলেন যে এই পদ্ধতি হচ্ছে একটা ঐতিহাসিক ব্যাপার। মানে কোত্থেকে ইনস্ট্রাকশন এসেছিল আমি জানি না, সবাই মোটামুটি একই বক্তব্য পেশ করতে লাগলেন। এবং নিশ্চয়ই তারা ঠিকই বলেছিলেন, এটা যে একটা ভয়ঙ্কর ঐতিহাসিক ব্যাপার সেটা না বললেও আমরা বুঝতে পারতাম। তো তারপর কাগজে পড়লাম যে প্রশ্ন ফাঁসের ব্যাপারটা, মানে প্রশ্ন ফাঁসের ব্যাপারটা না, প্রশ্ন ফাঁসের তদন্তের ব্যাপারটা নাকি স্বয়ং প্রধানমন্ত্রী দেখাশুনো করছেন। তো সেটাতেও আশ্চর্য হওয়ার কিছু নেই, উনি দেখাশুনো না করলে এরকম হবেই বা কেন। তো এর পরেই জানলাম, এইগুলো নতুন এবছরে, যে শিক্ষা সংক্রান্ত কোনো একটা ভবনে দিল্লিতে নাকি আগুন লেগে গেছে এবং সেখানে এই সংক্রান্ত কিছু নথি পুড়ে গেছে বলেও কাগজে বেরিয়েছিল। পুড়েছে কিনা আমি বলতে পারবো না, আজকাল নথি তো হার্ড ড্রাইভে থাকে, ফলে কতটা পুড়ে যাওয়া সম্ভব আমি জানি না। কিন্তু আগুন লেগেছিল এই খবরটা পাওয়া গেল। হতে পারে হয়তো কাকতালীয় ব্যাপার সম্পূর্ণ। তো তারপরেই শুনলাম, ওটা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে কিনে জানি না, শুনলাম মানে কাগজে পড়লাম, এটা মনে বিবৃতি আমি শুনিনি, যে সেনার বিমানে করে প্রশ্নপত্র নাকি পৌঁছে দেওয়া হবে পরীক্ষার জায়গায়। তো অবস্থাটা ভেবে দেখুন, এমন একটা সিস্টেম তৈরি হয়েছে যেখানে সেনার হস্তক্ষেপ ছাড়া প্রশ্ন যদি আপনি পাঠান তো কোনো গ্যারান্টি নেই যে ফাঁস হবে না, বরং উল্টো প্রায় 100% গ্যারান্টি, যা হালচাল দেখছি, যে ফাঁস হবেই। ফলে সেনাকে কাজে লাগাতে হবে। এবং সেনারও কি অবস্থা ভাবুন, আগে তারা যুদ্ধ করতো এবং বন্যা বিধ্বস্ত অঞ্চলে কিছু জায়গায় যে খুব বিপর্যস্ত অবস্থা তৈরি হলে সেখানে ওই ঝুপঝুপ করে উপর থেকে হেলিকপ্টার নিয়ে তারা ত্রাণ পৌঁছে দিত। তো এখন প্রশ্নপত্র সেই জায়গায় পৌঁছে গেছে, হেলিকপ্টারে করে গিয়ে আন্দাজ করছি উপর থেকে প্রশ্নপত্রের বান্ডিল ফেলে দেওয়া হবে।
সত্যি এটা হবে না, কিন্তু ভাবুন সেনাবাহিনীর দুর্গতিটা কী। এরপর আর কোন কোন কাজে তাদের লাগতে হবে আমি জানি না, পুলিশের কাজেও লাগতে হবে কি না। মানে এ হলো মানে যে কোনো জায়গায় দুর্নীতি দেখা দিলেই আপনি সেনাবাহিনীকে নামিয়ে দেবেন। তো এ হলো দুর্নীতি দূর করবো না, মাথার দুর্নীতি যা আছে থাকবে, তো অন্য জায়গা থেকে লোক নিয়ে এসে কাজ করাবো, তাহলে সিস্টেমটা রাখার কী দরকার সেটা আমি বুঝিনি। যাই হোক, কেন্দ্রীয় সরকারে বড় বড় মাথা আছেন, তারা নিশ্চয়ই বুঝেছেন। তো যাই হোক, এই নিয়ে তো আমরা নিশ্চিন্তে ছিলাম যে এইবার হয়তো পুরো ব্যাপারটা ঠিকঠাক হয়ে গেল, স্বয়ং প্রধানমন্ত্রী যখন দেখছেন। কিন্তু ওমা কোথায় কি, নিটের যে গোলমাল হয়েছিল, বাতিল হয়েছিল নিট, তার একটা পুনঃ পরীক্ষার ব্যাপার ছিল, রিটেক রিনিট বলা হচ্ছে, তার একটা ব্যবস্থা হয়েছিল। কিন্তু শোনা যাচ্ছে যে তার প্রশ্নও নাকি ফাঁস, এখনও এটার অভিযোগ আকারে এসেছে। খবরের কাগজেই পড়লাম, টেলিগ্রামের নানা চ্যানেলে নাকি অর্থের বিনিময়ে সেটা পাওয়া যাচ্ছে। তো কেউ কেউ ঠাট্টা ইয়ার্কি করে বলছেন যে ওই প্রশ্ন এবার ব্লিঙ্কিটেও পাওয়া যাচ্ছে। তো কথা হলো যে দেখা যাচ্ছে যে কিছুতেই যখন কিছু হচ্ছে না, এটা আমার মতামত, সে কৌশিক বসু একটা সময় বলেছিলেন যে ঘুষকে ন্যায়সঙ্গত করে দেওয়া হোক। তা আমার মনে হয় যে এটা নিলাম করে প্রশ্নপত্র ডাকলেই হয়, একদম যারা বেশি টাকা দেবে তারা প্রশ্নপত্র পাবে, বা প্রশ্নপত্র রাখারই দরকার নেই, যারা বেশি টাকা দেবে তারা চান্স পাবে, এ থেকে সরকারেরও ইনকাম হবে, একটা সুন্দর ব্যবস্থাও তৈরি হবে। আমি বলছি না, কৌশিক বসু এরকম একটা প্রস্তাব দিয়েছিলেন ঘুষের ক্ষেত্রে, তো আমি একটা পেপার লিখেছিলেন, প্রস্তাব দিয়েছিলেন বলবো না, তো আমি সেটাকে এক জায়গায় এখানে প্রতিস্থাপিত করলাম মাত্র। তো যাই হোক, এইটা তো বিনি পয়সায় কেউ দিচ্ছে না, নিলামের কথা বললাম সেটা এখনও হয়নি, ওটা ইয়ার্কি। কিন্তু বিনি পয়সায় তো এই সমস্ত প্রশ্নপত্র ফাঁস হচ্ছে না, এবং একটা বিপুল ব্যাপার, বিরাট সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দেন সারা ভারতবর্ষ জুড়ে, কিন্তু এইটা কত টাকার কেলেঙ্কারি সেটা ঠিক জানা যায় না, কত হাজার বা কত লক্ষ কোটি টাকা সেই হিসেবের চেষ্টা আর করলাম না। তো যেটা হয়েছে এরপরে সেটা হচ্ছে এই নিয়ে গোটা দেশই উত্তাল হয়ে গেছে। তবে একমাত্র আমি দেখছি যে পশ্চিমবঙ্গে তেমন কোনো তাপ উত্তাপ নেই, আমি ঠিক জানি না, হতে পারে পশ্চিমবঙ্গে হয়তো সিবিএসই পড়ে না, মানে সিবিএসই আর নিট দুটো নিয়ে উত্তাল হয়েছে। এই দেখলাম দু একদিন পরে ককরোচ জনতা পার্টি দিল্লিতে একটা মিছিল ডেকেছে, সেখানে নাকি এসএফআই এবং কংগ্রেসের যে ছাত্র সংগঠন আছেন তারা উভয়ই উপস্থিত থাকবেন শুনেছি, নিশ্চিত করে বলতে পারি না, কিন্তু উত্তাল হয়ে গেছে, হইচই হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গে দেখলাম এ নিয়ে কোনো উত্তাপ নেই, হতে পারে যেটা বলছি আমি ঠিক জানি না যে পশ্চিমবঙ্গে হয়তো কেউ সিবিএসইতে পড়ে না বা নিট দেয় না। অবশ্য এটাতে আমার ভুল হতে পারে, হয়তো কেউ দেয় কিন্তু তারা ভয় পেয়ে গেছে, এটাও হতে পারে। কারণ এই একদম সাম্প্রতিককালে দেখলাম যে দক্ষিণ কলকাতার স্কুলে যা হলো, মানে একটি ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হলো, সে নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন অভিভাবকরা, সেখানে তো পাপিয়া অধিকারীও হাজির হয়েছিলেন, অনেক ভালো ভালো কথা বললেন। তারপর বিক্ষোভের শেষে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে আমি জানি না ছাত্রটির মৃত্যু স্বাভাবিক না অস্বাভাবিক, কিন্তু তারপর দেখলাম খবরের কাগজে পড়লাম যে 14 জন অভিভাবককে গ্রেপ্তার করা হয়েছে বিক্ষোভ দেখানোর জন্য। ফলে বিক্ষোভ দেখালে যদি গ্রেপ্তার হওয়ার আশঙ্কা থাকে, সেই ভয়ও অনেকে দেখাচ্ছেন না, হতেও পারে। তো ওই যে গ্রেপ্তার হয়েছিল সেটা নিশ্চয়ই সঙ্গত কারণেই হয়েছিল, আমি ঠিক জানি না। তো এখানেও সঙ্গত কারণেই হয়তো গ্রেপ্তার হয়ে যাবে, তার ভয়ও থাকতে পারে, সেই জন্য বিক্ষোভ দেখাচ্ছেন না, হতে পারে। অথবা আরেকটা ব্যাপার হতে পারে যে দুর্নীতির বিরুদ্ধে অন্যত্র তারা সংগ্রাম করছেন, হতে পারে দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করতে তারা সবাই টালিগঞ্জ চলে গেছেন, টালিগঞ্জে গিয়ে ডিম ছুঁড়ছেন। তো টালিগঞ্জে সত্যি দুপক্ষ নাকি ডিম ছুঁড়েছেন এবং তাতে ন্যায় বিচারও এসে গেছে। ডিম ছোঁড়ার পরেই দেখলাম গভীর রাতে টালিগঞ্জের নাকি যিনি মুকুটহীন সম্রাট ছিলেন সেই স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হয়ে গেছেন। তো উনি মুকুটহীন সম্রাট ছিলেন, অনেক অনাচার করেছেন শুনেছি, গ্রেপ্তার হয়েছেন, তাহলে বেশ হয়েছে ভাবলাম। কিন্তু তারপরে দেখি টালিগঞ্জে ছড়ি গড়ানোর জন্য তিনি গ্রেপ্তার হননি, যদিও আমার সন্দেহ ছিল যে ছড়ি গড়ানোর জন্য কেউ গ্রেপ্তার করা যায় কি না। তো দেখলাম আরও ভয়ানক ভয়ানক অন্যরকম চার্জ আছে। তো তাতে কী করে ন্যায় বিচার হয় আমি ঠিক বুঝলাম না, কিন্তু সবাই খুব আনন্দ পেয়েছেন, ঠিকই আছে। তো তারপর দেখলাম যে শওকত মোল্লার বাড়িতে নাকি এনআইএ কাগজ দেখলাম, মানে কাগজে পড়লাম। তো শওকত মোল্লার নামও এর আগে আমি জানতাম না, এই নির্বাচনে দাঁড়ানোর আগে। তারপরে ওই বিখ্যাত মাছ চোর গানটা শুনলাম, তো তিনি গান শুনে যা বুঝেছি তিনি মাছ চুরি করতেন, অভিযোগ আছে, তো করতেই পারেন। কিন্তু কথা হলো সে এনআইএ গিয়েছিল কেন মাছ চুরির তদন্ত করতে, সেটা আমি ঠিক জানি না। তো সব মিলিয়ে অবস্থাটা দেখছি যে এখন যে জায়গায় দাঁড়িয়েছে, ন্যায় বিচার অতি ভয়ানক জায়গায় হয়ে দাঁড়িয়েছে। সেনাবাহিনীকে সব কিছু ঠিকঠাক করতে, প্রশ্নপত্র সরবরাহ করতে হচ্ছে, মাছ চুরির তদন্ত করতে এনআইএ নামছে, যদিও আমি জানি না মাছ চুরিরই কিনা, যদি ভুল বলি মার্জনা করে দেবেন, কিন্তু আপাতত আমার তাই ধারণা। ওদিকে ন্যায় বিচারের একমাত্র উপায় হচ্ছে ডিম ছুঁড়ে মারা। তো এইগুলো যখন আপনাকে ন্যায় বিচার এনেই দিচ্ছে,
কোথাও কেউ ছড়ি ঘুরিয়েছেন, কোথাও কেউ ধরুন 2 কোটি টাকা মেরে দিয়েছেন, কারো খাটের তলা থেকে 20 কোটি টাকা পাওয়া যাচ্ছে, তো কেউ মাছ চুরি করেছেন। তো এইগুলো তদন্ত করতে সেনাবাহিনী এনআইএ যখন ব্যস্ত আছে, তখন অন্যান্য খুচরো জিনিসেতে তাদের টিকি পাওয়া যাবে না, এতে অস্বাভাবিক কিছু নেই এবং চেঁচামেচি করারও কিছু নেই। তো আমরা তো ন্যায় বিচার পেয়েই যাচ্ছি ডিম ছুঁড়ে, ফলে কয়েক লক্ষ কোটি টাকা চুরি চামারি জালিয়াতি এসব নিয়ে মাথা ঘামানোর তো বিশেষ দরকার নেই। তো এইটাই হলো কথা, এটাই হলো আজকের যুগের মূল সূত্র। তো এটাই একমাত্র মূল সূত্র নয়, কিন্তু এরকম আরও অনেক মূল সূত্র আছে। যারা জানতে চান, শুনতে চান, অতি অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করে রাখবেন, বন্ধুবান্ধবদের যদি পাঠিয়ে দেবেন এই ভিডিও যদি তারা পছন্দ করে, আর হাইপ টাইপ যা করার আছে করবেন, আরও অনেক লোকের দেখার দরকার আছে যদি মনে হয় আপনার। আর আমাদের সঙ্গে অতি অবশ্যই যোগাযোগ রাখবেন, কলেজ স্ট্রিটে আমাদের দোকান আছে, গুরুচণ্ডাল দিন অতি অবশ্যই আসবেন। তো নিয়মিতভাবে ভিডিও করছি, নিয়মিতভাবে করব, সবাই সঙ্গে থাকবেন। আজকে এইটুকুই, নমস্কার।